আগের অধ্যায় আমরা ভেক্টর সম্বন্ধে জেনেছি। আমরা ভেক্টরের পাঠ্যক্রমগুলি সবগুলি আমরা আলোচনা করেছি। তো এই অধ্যায়ে আমরা ভেক্টরের কিছু প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। তো সেগুলি আমরা একে একে দেখে যাই। তো প্রথম যে প্রশ্নটা হলো, সময় একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হলেও সময় ভেক্টর রাশি নয় কেন? তো কোনো রাশি ভেক্টর হতে গেলে কতকগুলি বৈশিষ্ট্য মেনে চলা দরকার। সেই বৈশিষ্ট্যগুলো যদি সময়ের মধ্যে না থাকে, তাহলে সময় ভেক্টর হবে না। তো আমরা এক এক করে ওই বৈশিষ্ট্যগুলো দেখব। প্রথম যে ভেক্টর হলো যে যে কোনো ভৌত রাশি তার মান থাকতে হবে। তো এখানে সময়েরও মান আছে। তো একে আমরা যেমন 5 সেকেন্ড দ্বারা প্রকাশ করতে পারি। তো প্রথম ধর্মটি সময়ের ক্ষেত্রে মেনে চলছে। দ্বিতীয় যে ধর্মটা হলো দিক। কোনো ভৌত রাশির যদি দিক থাকে, তবে সেটি ভেক্টর রাশি হবে। তো এক্ষেত্রে সময়ের কোনো নির্দিষ্ট দিক নেই। সময় খালি আহ, বাড়তে থাকে। সময় কোনো অ্যাকচুয়ালি স্থানের সাপেক্ষে কোনো সময়ের কোনো দিক নেই, খালি সময় বাড়তে থাকে। যেমন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, ক্রমাগত এইভাবে আহ, এক লোক একদিন, একদিন থেকে 1 মাস, 1 মাস থেকে আহ, 1 বছর, এইভাবে সময় বাড়তেই থাকে। এর কোনো শেষ হয় না। তো একে স্থানের সাপেক্ষে দিক বলা যায় না। সেই জন্য সময়ের কোনো দিক নেই। 3 নম্বর ধর্ম, ভেক্টরের যোগের সময় আমরা আগে ভেক্টর যোগ করার সময় আমরা পড়েছি যে ত্রিভুজ সূত্র, সমতল সূত্র, বহুভুজ সূত্র, এবং তাকে উপাংশ অনুযায়ী বিভাজন করে তাকে যোগ করা যায়। কিন্তু সময়ের ক্ষেত্রে এসব সূত্রগুলোর কোনো প্রযোজ্য হয় না। সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনেই আমরা যোগ করতে পারি। সুতরাং ভেক্টরের যোগের জন্য যে নিয়মগুলো আমরা ব্যবহার করি, তো সেগুলো সময়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্য হলো অক্ষ ঘোরালে পরিবর্তন। অক্ষ ঘোরালে ভেক্টরের উপাংশগুলো পরিবর্তন হয়। যেমন বিভিন্ন রকম কোনো একটি ভেক্টর রাশি বিভিন্নভাবে যদি পর্যবেক্ষণ করা হয়, তার দিক বিভিন্ন বিভিন্ন হয়। কিন্তু সময়ের ক্ষেত্রে এর দিক একই থাকে, ক্রমাগত বাড়তেই থাকে। তো সেই জন্য অক্ষের সাপেক্ষে বা কোনো নির্দিষ্ট তন্ত্রের সাপেক্ষে সময়ের কোনো পরিবর্তন হয় না। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র সময়ের মান আছে, এবং বাকি যে ধর্মগুলো, বাকি যে বৈশিষ্ট্যগুলো ভেক্টর থাকা দরকার, যেমন দিক, ভেক্টরের যোগের নিয়ম মেনে চলা, এবং অক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভেক্টরের দিকের পরিবর্তন, এগুলো কোনোটাই সময় মেনে চলে না। সেই জন্য সময় ভেক্টর রাশি নয়, এটি হলো স্কেলার রাশি। এরপর আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে আসবো। দ্বিতীয় নম্বর কোশ্চেনে বলা আছে যে বৃষ্টির দিকে চলন্ত ট্রেনে, বৃষ্টির সময় চলন্ত ট্রেনে বসে থাকা যাত্রী উল্লম্বভাবে পতনশীল কোনো যদি বৃষ্টির ফোঁটা কেন তীর্যকভাবে পড়ছে বলে মনে হয়?
তো এখানে দেখো, মনে করি এটা ট্রেন, এর মধ্যে কোনো যাত্রী বসে আছে, এটা হলো যাত্রী। তো বৃষ্টি এইভাবে উপর দিক থেকে পড়ছে। যখন ট্রেন স্থির থাকে সেক্ষেত্রে বৃষ্টির কোনো উপাংশ মানে যদি এটা আমরা এইভাবে draw করি, তো এই দিকটা হলো অনুভূমিক উপাংশ, অনুভূমিক দিক। আর এই দিকটা হলো লম্ব দিক, উলম্ব দিক। তো যখন ট্রেনটা স্থির থাকে সেক্ষেত্রে বৃষ্টির একমাত্র একটা দিকেই, একটাই দিক থাকে। কোনটা দিক থাকে না, উলম্ব দিক, উলম্ব উপাংশ থাকে। একটাই উপাংশ থাকে যেটা হলো উলম্ব উপাংশ। এবার যখন ট্রেনটা মুভমেন্ট শুরু করবে বা মুভমেন্ট অবস্থায় থাকে বা গতিশীল অবস্থায় থাকে, সেক্ষেত্রে বৃষ্টির ফোঁটা এবং ট্রেনের মধ্যে একটা আপেক্ষিক গতিবেগের সৃষ্টি হয়। তো যেহেতু ট্রেনটা আহ এইদিকে হচ্ছে, সেই জন্য বৃষ্টির ফোঁটা এইদিকে একটা উপাংশ, আপেক্ষিক গতিবেগের একটা উপাংশ তৈরি হবে। সেটা হবে ট্রেনের যে গতি, তার বিপরীত দিকে এবং একই মানের একটা তৈরি হবে। যদি মনে করি ট্রেনটা ভি বেগে চলছে, তাহলে বৃষ্টির ফোঁটার অনুভূমিক উপাংশ হবে একই মান হবে, এবং বিপরীত সেটা হবে মাইনাস ভি, বিপরীত দিকে মাইনাস ভি। তো তাহলে আমাদের এখানে দুটো উপাংশ তৈরি হলো বৃষ্টির। একটা হলো উলম্ব উপাংশ এটা, আর একটা হলো অনুভূমিক উপাংশ এটা। তো একে যদি আমরা ড্র করি, এটা হলো উলম্ব উপাংশ এবং এটা হলো অনুভূমিক উপাংশ। তো এদের লব্ধি ভেক্টর, যদি ত্রিভুজের সূত্র আমরা করতে, এদের লব্ধি ভেক্টর হবে এই পয়েন্ট থেকে এইভাবে বিপরীত দিকে হবে। তাহলে ওই ব্যক্তিটা বৃষ্টির ফোঁটায় কি দেখবে, এই দুটো ভেক্টর যে লব্ধি ভেক্টরের জন্য যে ভেক্টরটি তৈরি হচ্ছে, তো ওই ভেক্টরটিকে দেখবে, মানে এই ভেক্টরটিকে ও দেখবে, এই রেজাল্টেন্ট ভেক্টর আর। ওই জন্য ব্যক্তি কোন দিকে বৃষ্টির ফোঁটাটা আসতে দেখবে, বৃষ্টির ফোঁটাটা ও দেখবে এইভাবে পৌঁছে ট্রেনের দিকে। তাহলে বোঝা গেল কেন উলম্বভাবে পড়া বৃষ্টির ফোঁটাকে কেন ব্যক্তি হচ্ছে একটা কোণে পড়ছে। তো এই কারণের জন্য যে ট্রেন এবং বৃষ্টির ফোঁটার মধ্যে যে আপেক্ষিক গতিবেগ তৈরি হয়, এই আপেক্ষিক গতিবেগ এবং উলম্ব ভাবে পড়া বৃষ্টির ফোঁটার মধ্যে যে লব্ধি ভেক্টর তৈরি হয়, ওই লব্ধি ভেক্টরের জন্যই বৃষ্টির ফোঁটাকে একটা কোণে ওরা দেখে। এরপর আমরা নেক্সট প্রশ্নতে যাব।
নেক্সট প্রশ্নটি হলো, দুটি ভেক্টরের লব্ধির মান কখন সর্বোচ্চ হবে? দুটি ড্যাশ ভেক্টর মানে দুটি কোন ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে? তো একে আমরা জ্যামিতিক এবং গাণিতিক দুটো ভাবেই দেখব কিভাবে হয়। তো প্রথমে আমরা দেখব যে উম, গাণিতিক ভাবে দেখব যে আমরা দুটি ভেক্টরের লব্ধির মান কখন সর্বোচ্চ হবে। তো মনে করি এই একটা পি ভেক্টর এবং অপর একটি ভেক্টর কিউ ভেক্টর, যেটা পরস্পরের মধ্যবর্তী কোণ থিটা। তো আমরা সামান্তরিকের সূত্র অনুযায়ী জানি যে লব্ধি ভেক্টরের ফর্মুলা আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq কস থিটা। তো এখানে লব্ধি ভেক্টর মান সর্বোচ্চ হবে যখন কস থিটার মান সর্বোচ্চ। তো কস থিটার মান সর্বোচ্চ কখন? যখন কস থিটা ইকাল টু 1 হয়। তো এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকাল টু কস ইনভার্স 1 ইকাল টু 0 ডিগ্রি। মানে এদের মধ্যবর্তী কোণ যদি শূন্য হয়, তো সেক্ষেত্রে থিটা ইকাল টু 0 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে আমরা লব্ধি ভেক্টরের মান আর সর্বোচ্চ হবে। তো এক্ষেত্রে থিটার মান যদি শূন্য হয় সর্বোচ্চ হবে। তো এক্ষেত্রে আমরা ভেক্টর দুটির ধর্ম আমরা দেখব যে শূন্য হলে এরা কিরকম ভেক্টর হবে। তো শূন্য হলে যদি পি ভেক্টর এটা হয়, তো কিউ ভেক্টর এদের মধ্যবর্তী কোণ শূন্য হবে, সেই জন্য কিউ ভেক্টরটাও এর উপরই হবে। তো এই দুটো কি, পি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পি এবং কিউ এই দুটো ভেক্টর এদের দিক একই, এদের দিক একই দিকে। সুতরাং এরা হলো সমমুখী ভেক্টর। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম যে দুটো ভেক্টরে যদি সমমুখী হয়, তো সেক্ষেত্রে ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন হলো দুটি ভেক্টরের লব্ধির মান সর্বনিম্ন কখন হবে? তো সেম আমরা একইভাবে, এটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ থিটা। তো আমরা সমান্তরাল সূত্র কি জানি, লব্ধি ভেক্টর আর ইকাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq কস থিটা। তো আর এর মান সর্বনিম্ন হবে যখন
কস থিটা ইকুয়াল টু -1। তো এক্ষেত্রে কস থিটা -1, দেখুন থিটা ইকুয়াল টু কস ইনভার -1 সমান 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হলে তাহলে ভেক্টর গুলো পরস্পরের সঙ্গে কিভাবে হবে? তো পি ভেক্টর যদি এই দিকে হয়, তাহলে কিউ ভেক্টরটা হবে বিপরীত দিকে, এই দিকে। এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি তবে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি এবং কিউ এদের দিক একে অপরের বিপরীত। তাহলে আমরা বলতে পারি যে বিপরীত মুখী ভেক্টরের লব্ধি সর্বনিম্ন সর্বনিম্ন হবে। এরপরে আমরা পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেনটি হলো 3 ইউনিট ও 4 ইউনিট মানের দুটি ভেক্টরের লব্ধি 5 ইউনিট হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে? তো সেম একই হবে। মনে করি এই একটি ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর। পি ইকাল টু, পি এর মান দেওয়া আছে, মানে ম্যাগনিটিউড অফ পি ইকাল টু দেওয়া আছে 3, আর ম্যাগনিটিউড অফ কিউ ইকাল টু দেওয়া আছে 2। তো এদের লব্ধি ভেক্টর মানে আর আর লব্ধি ভেক্টরের, আর যদি লব্ধি ভেক্টর এদের ম্যাগনিটিউড 5। তো এদের মধ্যবর্তী কোণ থিটা আমাদের বের করতে হবে। তো একইভাবে আমরা জানি লব্ধি ভেক্টরের ম্যাগনিটিউডের ফর্মুলা আর ইকুয়াল টু পি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস থিটা। তো আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস থিটা। তো এখান থেকে আমি লিখতে পারি 5 স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার 4 স্কোয়ার 2 × 3 × 4 cos theta। 25 9 + 16 প্লাস হলো cos theta। তো এখান থেকে আমরা লিখতে পারি cos theta ইকুয়াল টু 0। থিটা ইকুয়াল টু cos -0 সমান হলো 90 ডিগ্রি। তো এদের মধ্যবর্তী কোণ হবে 90
ডিগ্রি। তো আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্নটি হলো, একটি নির্দিষ্ট দিকে গতিশীল একটি কণা গতির দিকে সঙ্গে লম্বভাবে একটি বল প্রয়োগ করলে সেক্ষেত্রে কণার বেগের কি পরিবর্তন হবে? এটা হলো ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন হলো, কণার দিকেই যদি বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে বস্তুর গতিবেগের কি হবে? আহ, তো মনে করি এটা একটা বস্তু। তো বস্তুটা এই দিক বরাবর চলছে। তো এই দিক বরাবর আমি একটা গতিবেগে চলছে বললাম ভি। এর উপর লম্বভাবে যদি বল প্রয়োগ করে, প্রথম কোশ্চেন লম্বভাবে বল প্রয়োগ করা হচ্ছে, মনে করি লম্বভাবে বল এফ। তো আমরা জানি যে কার্য কার্য ডাব্লু ইকাল টু এফ ডট ভি, দ্যাট ইজ ইকাল টু এ ভি কস থিটা। তো এক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ, এফ এবং ভি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা পাচ্ছি এফ ভি কস 90 ডিগ্রি, দ্যাট ইজ ইকাল টু 0। তো এখানে কার্য শূন্য। তো যেহেতু এখানে কার্য শূন্য, সেক্ষেত্রে বস্তুর কণার গতিবেগের বস্তুর কণার গতিবেগের কোনো পরিবর্তন হবে না। এবার এর যে পরবর্তী কোশ্চেন ছিল সেখানে বলা আছে, সেক্ষেত্রে পরবর্তী কোশ্চেনে বলেছে, যদি এটা বস্তু কণা হয় এবং একইভাবে যদি ভি দিকে চলছে, এই একই দিকে যদি বল প্রয়োগ করা হয়, তো সেক্ষেত্রে কি হবে? আমরা যে জানি কার্য ডাব্লু সমান এফ ইন্টু ভি, এফ ডট ভি, মানে এফ ভি কস থিটা। তো এদের যে কোণ, এই কোণটা হলো 0 ডিগ্রি। এখান থেকে আমরা পাই যে ডাব্লু ইকাল টু এফ ভি। তো এখানে আমরা কার্য পাচ্ছি। তো এক্ষেত্রে বস্তুর কণার বেগ বাড়তে থাকবে। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব। এর পরবর্তী প্রশ্ন হলো, এ প্লাস বি এবং এ মাইনাস বি এদের লব্ধির মান বের করতে হবে। মান কি হবে? এবং এ প্লাস বি এবং এ মাইনাস বি লব্ধি ভেক্টর ও এ ভেক্টরের মধ্যবর্তী কোণের মান দেখতে হবে। তো এ প্লাস বি, তো এ প্লাস বি লব্ধি ভেক্টর মানে এদের যোগফল হবে, প্লাস এ মাইনাস। তো এক্ষেত্রে মাইনাস বি প্লাস বি ক্যান্সেল হয়ে যাবে। তো এখান থেকে আমরা পাবো 2a। তো লব্ধি ভেক্টর হবে
হবে 2। এবার এটা এ ভেক্টরের সঙ্গে কোণ করছে। যদি এ ভেক্টর এদিকে হয়, তাহলে টু ভেক্টর হবে উম, একই দিকে, যার মানটা একটু বাড়বে। তো এটা হলো উম, এই পুরোটা হবে টু এ ভেক্টর। তো এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তো এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। তো এখানে বলা হয়েছে ম্যাগনিটিউড অফ V1 প্লাস V2 ইকুয়াল টু V1 ম্যাগনিটিউড অফ V1 মাইনাস V2 হয়, এবং V1 ও V2 যদি সসীম মানের হয়, তাহলে V1 এবং V2 এর মধ্যবর্তী কোণ আমাদের বের করতে হবে। V1 ও V2 ড্যাশ মানে V1 এর মধ্য কত দিক কোণে থাকবে। তো আমরা জানি লঘু ভেক্টর, মনে করি প্রথমে চিত্রসায় দেব। মনে করি এটা হলো V1 ভেক্টর এবং এটা হলো V2 ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এদের লব্ধি ভেক্টর আমরা সমতাপ সূত্র থেকে পাই। এদের লব্ধি আর ইকাল টু হবে √ওভার V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস 2 V1 V2 cos থিটা। মানে এটা হলো ম্যাগনিটিউড অফ V1 মাইনাস V2, আর ম্যাগনিটিউড অফ এই সরি V1 প্লাস V2। V1 মাইনাস V2 হবে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2 V1 V2 cos থিটা। কারণ -V2 হবে এই দিকটা। তো এদের মধ্যবর্তী কোণ হবে, এদের মধ্যবর্তী কোণ হবে 180 মাইনাস থিটা। তো cos 180 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা। সেই জন্য এখানে মাইনাস সাইন আসছে। তো প্রশ্নেতে আমাদের বলা আছে যে V1 প্লাস V2 ম্যাগনিটিউড আর V1 মাইনাস V2 দুটো ইকুয়াল। তো আমরা এখান থেকে লিখতে পারি, আমি রুট গুলো তুলে দিয়ে লিখছি একেবারে। V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস 2 V1 V2 cos থিটা সমান হবে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2 V1 V2 cos থিটা। তো এখানে V1 স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, V2 স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে আমরা পাবো 4 V1 V2 cos থিটা ইকুয়াল টু 0।
এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইকাল টু কস ইনভার্স জিরো, মানে 90 ডিগ্রি। তো থিটা ইকাল টু হবে 90 ডিগ্রি। তো এদের মধ্যবর্তী কোণ V1 আর V2 মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। আহ পরবর্তী কোশ্চেন, এটা পরবর্তী প্রশ্নটা হলো, একটি নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, যার নদীর স্রোতের বেগ হলো 5 মিটার পার মিনিট। এক ব্যক্তি দক্ষিণ দিকের তীরে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিটি স্থির জলের সাঁতারের গতিবেগ হলো 10 মিটার পার মিনিট। ব্যক্তিটি ন্যূনতম মানে সব থেকে কম সময়ে নদীর ওপারে পৌঁছাবে, তাহলে ব্যক্তিটিকে কোন দিকে সাঁতার কাটতে হবে? এটা হলো প্রথম কোশ্চেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন, যদি ব্যক্তিটি ঠিক যে পয়েন্টে দাঁড়িয়েছে ঠিক বিপরীত দিকে, ওই একই পয়েন্ট মানে বিপরীত দিকের পাড়ে সোজাসুজি একই পয়েন্টে পৌঁছায়, তো সেক্ষেত্রে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে? তো আমরা এখানে আলোচনা করব সেগুলো। তো মনে করি এটা হলো নদী, আর এইদিকে নদীর স্রোতের দিকে বয়ে যাচ্ছে। এইখানে এইখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, বড় ব্যক্তি। তো নদীর স্রোতের দিক হলো এটা। তো আহ, এই স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার পার মিনিট। আর স্থির জলে ব্যক্তিটা 10 মিটার পার মিনিটে পৌঁছাতে পারবে। তো মনে করি নদীর মধ্যে দূরত্ব ডি। এবার ব্যক্তিটা মনে করি এই নদীর যে স্রোত, আহ, তার সঙ্গে থিটা কোণে থিটা কোণে এইভাবে যেতে হবে তাকে। থিটা কোণে যদি যায়, তাহলে সে ন্যূনতম সবথেকে কম সময়ের মধ্যে পৌঁছাবে। যদি আমরা ভালোভাবে ভেক্টর আঁকি, তো মনে করি এটা হলো স্রোতের দিক, আর এটা হলো সাঁতার ব্যক্তি কাছে তার দিক। সে স্রোতের দিকের সঙ্গে থিটা কোণ করেছে। তো এখানে যে সাঁতারের দিক একে এর যে মনে করি সাঁতারের গতিবেগ ভি। তো এই ভি এর দুটো উপাংশ তৈরি হবে। একটা এই দিকে একটা উপাংশ হবে, যেটা হবে ভি কস থিটা। আর এইদিকে মানে নদীর আহ, পাড়ের দিকে একটা গতি কম উপাংশ হবে, যেটা হবে ভি সাইন থিটা। তো এই যে উপাংশ ভি সাইন থিটা, এই এই উপাংশের জন্যই ব্যক্তিটা নদী পার করতে পারবে। মানে এই নদীর পাড়ের যে দূরত্ব অতিক্রম করতে এই গতিবেগের এই ভি সাইন থিটার গতিবেগের জন্য
নদীর পাড়ে তো, তাহলে সেক্ষেত্রে তো যদি যদি নদীর পাড়ের দূরত্ব হয়, তো নদীর পাড়ের দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে। তো টি ইকাল টু হবে ডি বা ডিভাইড বাই ভি সাইন থিটা। এবার এখানে সময় কম হবে, সময় কম লাগবে যদি সাইন থিটার মান সর্বোচ্চ হয়। তো সাইন থিটার মান সর্বোচ্চ হবে যখন সাইন থিটা ইকুয়াল টু 1 হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1, মানে 90 ডিগ্রি। তাহলে স্রোতের দিকের সঙ্গে ব্যক্তিটির দিক হবে এদিক। তো এটা যদি আহ, তো আমরা যদি দিকটা একবার দেখে নিই, এটা হলো উত্তর দিক, এটা হলো দক্ষিণ দিক, এটা হলো পূর্ব দিক, আর এটা হলো, সরি, এটা হলো দক্ষিণ দিক, সাউথ, এটা হলো পশ্চিম দিক। তাহলে আমাদের ব্যক্তিটিকে ঠিক স্রোতের সঙ্গে উত্তর দিক বরাবর যদি যায়, তাহলে ওই ব্যক্তিটি নদীর অপর প্রান্তে পৌঁছাতে সব থেকে কম টাইম লাগবে। উত্তর দিকে গেলে সব থেকে কম সময় লাগবে। মানে ব্যক্তিটিকে ঠিক এই বরাবর যেতে হবে। এর পরের কোশ্চেন হলো, পরের প্রশ্নটা ছিল যে ঠিক অপরই প্রান্তে, পরের কোশ্চেনটা নাম নতুন করে বলবো। পরের কোশ্চেনটা হচ্ছে আবার একই, এটা হলো নদী, এইখানে ব্যক্তিটা আছে, নদীটা প্রবাহ হচ্ছে এইদিকে। তো নদীর এই পয়েন্ট থেকে, নদীর এই পয়েন্ট থেকে এক্স্যাক্টলি একবার বিপরীত হবে এইদিকে পৌঁছাতে। তো তো এক্ষেত্রেও আমরা দেখবো, মনে করি স্রোতের দিক এটা, এবং ব্যক্তি যে দিকে যাচ্ছে তার দিক এটা, এবং স্রোতের সঙ্গে থিটা কোণ করে। তো এই থিটা কোণের জন্য ব্যক্তি দুটো উপাংশ হবে, একটা হলো এই দিকে, আর একটা এই দিকে। তো যদি ব্যক্তির গতিবেগ ভি হয়, আহ এক্ষেত্রে ভি হয় তার দুটো উপাংশ হবে, একটা হবে ভি কস থিটা, আর একটা হবে ভি সাইন থিটা। তো ঠিক এক্স্যাক্টলি বিপরীত পাশে পৌঁছাতে হবে। তো সেই জন্য নদীর স্রোতের যে গতিবেগ হবে, সেই গতিবেগটা প্রশমিত করতে হবে। তো প্রশমিত করতে গেলে
তো নদীর স্রোতের বেগ যদি এদিকে হয়, তাহলে ব্যক্তির যে আহ, অনুভূমিক উপাংশ থাকবে সেটা পরস্পর বিপরীত হতে হবে। মানে এইদিকে, হ্যাঁ, বিপরীত হতে হবে, মানে এইদিকে ক্রিয়া করতে হবে। এটা যদি ব্যক্তি হয়, তো এইদিকে ক্রিয়া করতে হবে। তাহলে নদীর স্রোতের বেগ যদি মনে করি এ, ব্যক্তির অনুভূমিক উপাংশ কি ভি কস থিটা, ভি কস থিটা এইদিকে ক্রিয়া করবে। তো দুটো যদি সমান হয়, তো সেক্ষেত্রেই তবেই ব্যক্তিটা একদম অপর প্রান্তে পৌঁছাতে পারবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ভি কস থিটা ইকুয়াল টু এ। এ হলো স্রোতের বেগ। এখানে ভি ইকুয়াল টু সাঁতার বেগ হলো 10 দেওয়া আছে। 10 কস থিটা ইকুয়াল টু হবে 5, মানে ইকুয়াল টু 5 মিটার পার মিনিট। তো এখান থেকে আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু 5/10 সমান হাফ। থিটা ইকুয়াল টু হবে কস ইনভার্স হাফ। হাফ মানে 60 ডিগ্রি। তাহলে ব্যক্তিকে কিভাবে যাবে দেখো, কিভাবে যাবে আমরা আগে দিকটাকে প্রকাশ করি। এটা হলো সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট। তো নদীর স্রোতের বেগের যদি পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে মানে এই দিকে হয়, তাহলে ব্যক্তিটিকে এই দিক বরাবর 60 ডিগ্রি কোণে যেতে হবে। তবেই ঠিক এক্স্যাক্টলি অপর অপরিক মানে বিপরীত প্রান্তে পৌঁছাতে পারবে। পরবর্তী প্রশ্ন, এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন। তো এখানে বলে আছে যে 3i+j+2k এবং 2i+-2j+4k উভয়ের উপর লম্ব ভেক্টরটি কোনটা? এখানে চারটা অপশনের মধ্যে কোনটা? তো আমরা জানি যে ভেক্টরের যদি ভেক্টর গুণ করা হয়, তো গুণ ফল যে ভেক্টর পাই সে ভেক্টর উভয় দিকের সঙ্গেই 90 ডিগ্রি কোণে থাকবে। তাহলে প্রথমে আমরা এগুলোর দুটো ভেক্টর আমরা ভেক্টর গুণ করব। তাহলে প্রথম ভেক্টরটি হলো, উম, প্রথম ভেক্টরটি হলো, মনে করুন প্রথম ভেক্টরটি 3i+3i+j+2k, 3i+j+2k। এবং দ্বিতীয় ভেক্টরটি হলো 2i-2j+4k, 2i-2j+4k। তো এদের ক্রস প্রোডাক্ট যদি আমরা ভেক্টর গুণ করি, মানে 3i
তো আমরা আই জে মাইনাস 6 এ বারো জে আই কে ফোর ফোর আই মাইনাস ফোর জি। এটা এআই প্লাস আই আই এইট জে প্লাস সিক্স। ফোর কমন নেওয়া হয়, এটা আছে মাইনাস টু জিরো। তাহলে আমাদের অপশনগুলো দেখবো। হুম, জি সরি, এখানে আমার একটু ভুল হয়ে গেছে। এটা মাইনাস হলো, তো এটা মাইনাস এইট। তো ওইখান থেকে এইট ইন্টু মাইনাস এইট, তাহলে এখানে আমার অপশনটা হবে আই মাইনাস জে ইকাল টু থ্রি। এটা হবে এই দুটো ভেক্টরের লম্ব ভেক্টর। তো আজকে এখানের মধ্যে শেষ করছি। তো পরের অধ্যায়গুলো আমরা পরে আলোচনা করব।